উচ্চ মূল্যস্ফীতির পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গত আগস্টের ৮ তারিখে। এরপর ২-৩ মাসের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা শুরু হয়। অর্থবছরের বাকি সময়টায় সরকারের সাফল্য চোখে পড়ার মতো। তবে সরকারের বর্ষপূর্তির সময় এসে কি না আবারও বেহাল হচ্ছে বাজার। চাল, সবজি, মাছ সব ক্ষেত্রেই প্রশ্ন, বাজারে কি আবারও পুরনো দিন ফিরে আসছে? বিস্তারিত প্রতিবেদনে। দেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্ণ হলো। এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক মাসের মধ্যেই বাজারে স্বস্তি ফিরেছিল। তখন চাঁদাবাজি কমে যায়, পুরনো সিন্ডিকেট ভেঙে আমদানিকারক বেড়ে যায়। ফলে শুধু সবজি নয়, অনেক নিত্যপণ্যের দামই ২০ থেকে ৩০% কমেছিল। গত বছর এই সরকার ক্ষমতা পাবার আগের মাসে মূল্যস্ফীতি রেকর্ড ১৪% উঠেছিল। এই জুলাইয়ে তা ৭.৫৬%। তবে এই হার জুন থেকে একটু বেশি। খাদ্য মূল্যস্ফীতির সূচক এখন ৭.৩৯% ঠেকেছে। সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৫%। খাদ্য বাজারে আবার অস্বস্তি শুরু হয়েছে। চালের বাজার ভালো নেই। মাঝারি মানের চালের দাম এক সপ্তাহে কেজিতে ৪ থেকে ৬ টাকা বেড়ে এখন ৭৪ থেকে ৭৬ টাকায় বিক্রি হচ্ছে। বাজার পর্যবেক্ষকরা বলছেন, সরকারি মজুত ও উৎপাদন তথ্য নিয়ে বিভ্রান্তই বাজার অস্থির করে। দাম তো কমে না, তাহলে মাঝে কিভাবে সময় আছে? বাজার বাড়ছে, জিনিসপত্রের দাম সব কিছুর দাম বাড়ছে। চাউলের দাম বেশি, দেশি মসুরের দাম বেশি, তারপর আমদানি করা প্রোডাক্ট এগুলোর দাম বেশি, প্রত্যেকদিন বাড়তেছে। ৫ আগস্টের পর কিছুটা বাজার আপ হয়ে গেছিল, এখন আবার শিথিলতার মধ্যে আসছে। বৃষ্টি আর বর্ষার অজুহাতে সবজির দাম আবার বেড়েছে। যে বেগুন, বরবটি ও করলা কয়েক মাস আগে ২০ থেকে ২৫ টাকা কেজিতে নেমেছিল, সেগুলো আবার ৬০ থেকে ১০০ টাকা কেজিতে উঠেছে। সিন্ডিকেট করে, যেমন কাঁচামরিচ কালকে কিনছে ১৩০ টাকা করে, আবার আজকে ১৬০ টাকা করে। আগে আসলে অফেনে একটু অনেকটু গোপনভাবে চলেই সিন্ডিকেটটা চলতেছে। যা টাকা পাই এতে আমাদের কিছুই হয় না, মানে আমরা টানাটানি সবসময় থাকে। মাছের বাজার অনেক দিন স্থিতিশীল ছিল। গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকায়, ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০ টাকায়। তবে সম্প্রতি দাম আবার বেড়েছে। বলবো না যে পুরোপুরি কন্ট্রোল করতে পারছে, আসলে কন্ট্রোল করার মতো স্কোপও নাই বললে হবে না। আর যেখানে একটা ফেসিস্ট গভর্নমেন্ট লাস্ট 16 ইয়ার্স, সে এখানে আসলে দেশটাকে ইকোনমিক্যালি অনেকটাই এখানে ক্ষত করে গেছে। সে ক্ষতটা শুকাইতে সময় লাগবে। এই মৌসুমে ইলিশের যোগান কমেছে, তাই দামও অনেক বেড়েছে। তবে অন্য সব মাছের দামই গতবারের সময়টার তুলনায় কেজিতে কমপক্ষে ১০০ টাকা বেশি। যখন জেলে মাছটা ধরে নিয়ে আসে, তখন ওখান থেকে যারা কিনে, ওখানেই তো তারা বেশি দিয়ে কিনে আসে। তাহলে ওই সিন্ডিকেটগুলো আপনারা যদি না ভাঙতে পারেন, এখানে আসে এরা তো এখান থেকে কিনে নিয়ে আসে, তাহলে এই সিন্ডিকেট ভাঙতে পারবেন না। পাবলিক কালিকো দাম বেশি, কিন্তু মাছ তো মনে হয় এরকম সরবরাহ হইতেছে না। আমদানি যত বেশি হইবে, মাছের দামটা একটু কমবো। ভোক্তাদের দাবি, গত রোজার মতো বাজার মনিটরিং টিম সারা বছর সক্রিয় রাখতে হবে। বাজার সিন্ডিকেট নিষ্ক্রিয় করতে হবে। কারণ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিম্নআয়ের মানুষের আয়ের সাথে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্য নিশ্চিত করা। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। দর্শক, যেমনটি বলছিলাম প্রতিবেদনের শুরুতেই, উচ্চ মূল্যস্ফীতির পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গত আগস্টের ৮ তারিখে। আজ সরকারের বর্ষপূর্তি। দায়িত্ব নেওয়ার পর ২-৩ মাসের মধ্যেই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা শুরু হয়। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ভোক্তা অধিকার সংগঠন ভোক্তা নির্বাহী পরিচালক খলিলুর রহমান, আর যুক্ত হবেন সহকর্মী ফয়সাল রয়েল, যিনি সারা বছর বাজার কভার করেছেন। প্রথমেই আমরা যাচ্ছি খলিলুর রহমান, ভোক্তা নির্বাহী পরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি খলিলুর রহমান আপনার কাছে জানতে চাই যে বাজারে ১ বছরের এবং সরকারের ১ বছর আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ভোক্তা স্বার্থ সংগঠক হিসাবে আমি যে জিনিসটি অভিজ্ঞতা পেয়েছি এই গত ১ বছরে, সেটি অনেকটা বলবো আমি যে টক মিষ্টি মিলিয়ে। যখন এই সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসেন, তখন বাজার পরিস্থিতি খুবই জটিল ছিল, এটা আপনারা সবাই জানেন। উচ্চ মূল্যস্ফীতি ছিল, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি তো ১২-র কাছাকাছি ছিল। সেই অবস্থায় ওনারা দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরে যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম, যখন রমজান আসলো, তখন কিন্তু আমরা দেখলাম বাজার একটা স্বস্তি ফিরে আসছে। এখানে সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ এখানে কার্যকর ছিল।
ব্যবসায়ীরা যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন ভোক্তাদের প্রতি, এবং ব্যবসায়ীরাও চেষ্টা করেছেন যে রমজানে বাজার দরটাকে যেন নিয়ন্ত্রণে রাখা যায় এবং ভোক্তাদের মাঝে স্বস্তি থাকে। কিন্তু পর্যায়ক্রমে আমরা আবার কি দেখলাম যে ভরা চালের মৌসুমে চালের দাম বেড়ে যায়, কাঁচামরিচের বাজার, পেঁয়াজের বাজার আবার অস্থিতিশীল হয়ে যায়। সেই যে পুরানো কায়দা আবার বাজারে ফিরে আসে। এরকম অভিজ্ঞতাই কিন্তু গত 12টি মাস আমরা অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি। এবং আমাদের কাছে যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে কখনো কখনো এই যে আমাদের যে বাজার ব্যবস্থাটা, সেই বাজার ব্যবস্থাটায় যে বিষয়টি আমরা সবসময় বলি যে বাজারে সবসময় একটা ইন্টারভেনশন জারি রাখতে হবে, সেই বিষয়টি আমরা যখনই দেখি যে কমে যায় তখনই বাজার আবার অস্থিতিশীল হয়ে যায়। অর্থাৎ বাজারটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে সবসময় বাজারকে একটা তত্ত্বাবধানের ভিতর দিয়ে নিতে হবে। এবং এটা খলিলুর রহমান, আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমি তার আগে একটু যেতে চাই আমাদের সহকর্মী ফয়সাল রয়েলের কাছে। রয়েল, আপনি তো সারা বছরই বাজারের কভার করছেন, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন একটু জানাবেন। ধন্যবাদ লিনিয়া। প্রথমতই যদি বাংলাদেশের ভোক্তাকে যদি আমরা কিছুটা স্তরে ভাগ করি, তাহলে যদি আমরা উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই 3টা ক্যাটাগরিতে যদি আমরা ভোক্তাকে ভাগ করতে পারি, তাহলে এই 3 ক্যাটাগরির মধ্যে যদি উচ্চবিত্তকে আমরা বাদ দিই, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এই 2 শ্রেণীর মানুষই আসলে ভোগ্য পণ্যের যে দাম বা দর বৃদ্ধি সেটাতে তারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। নিম্ন মধ্যবিত্ত তার চেয়ে বেশিও প্রভাবিত হয়, এবং মধ্যবিত্ত যারা আছে তাদের যে দামের সারি অর্থাৎ আয়ের সাথে ব্যয়ের যে সামঞ্জস্যটি, সেটি মূলত বড় চ্যালেঞ্জ ছিল এই গত 1 বছর অন্তর্বর্তী সরকারের সামাল দেওয়া। যদি গত বছরের কথা যেহেতু তুলে ধরি, গত বছরে ঠিক যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় তার ঠিক পরের যে শুক্রবার, অর্থাৎ আর যদি 8 তারিখের হিসাবটা যদি ধরি, তারপরে যে সময়টা ছিল তখন যখন আমরা বাজারে গিয়েছিলাম তখন কিন্তু আমরা বাজারের যে পরিস্থিতি দেখতে পেয়েছি। তখনকার যে সময়টা ছিল তখন আমরা দেখলাম যে আগে যে ফ্যাসিবাদ সরকার সেটি যখন সরে যায়, তারপর কিন্তু আমরা চাঁদাবাজি থেকে শুরু করে পরিবহনের মধ্যে যত ধরনের যত অসংহতি ছিল সবই কিন্তু আমরা সেই সময় কমতে দেখেছি, এবং একই সাথে সিন্ডিকেটের কিন্তু একেবারে হাওয়া হয়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু আমরা সেই সময় দেখতে পেয়েছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে আমরা কিন্তু দেখেছি এই যে চাঁদাবাজি এবং এই সিন্ডিকেট বলে যে প্রসঙ্গটি, সেটি কিন্তু ধীরে ধীরে আবারও কিন্তু শিকড় গাড়তে শুরু করে। আজকের বাজারে বা আমরা যদি সরকার দায়িত্ব নেওয়ার 6 মাস পরের বাজারের পরিস্থিতি যদি তখন তুলে ধরি, তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভোগ্যপণ্যের দামের যে পরিস্থিতি অর্থাৎ পুরনো যে রীতি, সেটি কিন্তু একটু একটু করে আবার ফিরে আসা শুরু করেছে। আগে যে সিন্ডিকেটগুলো খুবই সবার কাছে খুব পরিচিত ছিল, সবাই জানতেন যে এই মানুষগুলোর সিন্ডিকেট রয়েছে, এখন সিন্ডিকেটগুলো আগের মতো খুব প্রকাশ্যে থাকে না, তারা লুকায়িত বা গোপনে তাদের কার্যক্রম চালনা করে, কিন্তু বাজার কিন্তু সেই সিন্ডিকেটের মাধ্যমেই চলছে, এবং সে দাম নির্ধারণ থেকে শুরু করে আমরা বলে থাকি। আর সরকারের বেশ কিছু সিদ্ধান্ত গত 1 বছর আমরা দেখতে পেয়েছি, যেমন চাঁদাবাজি বন্ধ থেকে শুরু করে অযৌক্তিক মূল্য যেগুলো রয়েছে সেগুলোকে নাগাড়ে নিয়ে আসার জন্য আমদানির যে নতুন করে সিদ্ধান্ত, অনেক পণ্যের মধ্যে কর কমানো, এছাড়া বাজার মনিটরিংয়ের নানা ধরনের কার্যক্রম কিন্তু এই সরকার নিয়েছে। ফয়সাল রয়েল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। খলিলুর রহমান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। একটা বিষয় জানতে চাই যে এই যে আলুর ব্যাপারটা, আমরা যে প্রতিবেদন এই একটু আগে আমরা পড়েছি, তো ওই গত সরকারের আমলে আলুর দাম হঠাৎ বেড়ে গিয়েছে, এবং এই সরকারের শুরুতেই কিন্তু আলুর দাম হঠাৎ বেড়ে যাওয়াই ছিল, কিন্তু এখন হঠাৎ করে আমরা দেখছি যে আলুর দাম কমে গেছে। তো এই বিষয়টাকে কৃষকরা লোকসানের মুখ দেখছে, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সরকারের আমলে আলুর বাজারে যে একটা বড় সিন্ডিকেশন হয়েছিল সেটা কিন্তু প্রমাণিত, এবং অনেকে কিন্তু অনেক কোল্ড স্টোরেজের মালিক এবং যারা ওখানে মজুতদারি করেন তাদেরকে কিন্তু ভোক্তা স্বার্থ সংরক্ষণ অধিদপ্তরের ডিজি মহোদয় কিন্তু তাদের সাথে কথাও বলেছেন এবং তাদেরকে বিচারের আওতায়ও এনেছেন। কিন্তু এবার যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে যে আমাদের সবসময় একটা তথ্যপত্রের ঘাটতি থাকে। আসলে আমাদের আমাদের আলুর চাহিদা কত এবং আমরা কতটুকু উৎপাদন করলে আমরা একটা ন্যায্য দাম পাবো। যদি সরবরাহ বেড়ে যায়, অর্থাৎ উৎপাদন যদি বেড়ে যায়, তাহলে জিনিসপত্রের দাম কমে যাবে, এটা খুব স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কৃষকদেরকে ওই তথ্যটা হয়তোবা দিতে পারিনি। কৃষকরা মনে করলো যে গত বছর আলুর অনেক দাম গিয়েছে, এবার হয়তো আলুতে আমি অনেক লাভ করতে পারবো, সেই জন্য কৃষকরা তাদের উৎপাদনও বাড়িয়ে দিয়েছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতেই কিন্তু এখন বাজারে এসে দেখা যাচ্ছে যে আলুর চাহিদার চাইতে সরবরাহ বেশি,
এবং যে আলু স্টক করা হয়েছে ইয়াতে আপনার কোল্ড স্টোরেজে, সেই কোল্ড স্টোরেজ থেকে আলু বের করার পরে দেখা যাচ্ছে বাজারে প্রচুর খলিলুর রহমান, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ভোক্তা অধিকার সংগঠন ভোক্তা নির্বাহী পরিচালক খলিলুর রহমানের সঙ্গে।